ড্রামার শুরুতে আমরা দেখতে পাই একজন প্রিন্স বিধ্বস্ত অবস্থায় হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে অসংখ্য লোক মরে পড়ে আছে। এই লোকটির নাম হলো প্রিন্স ঝিং, যে আমাদের ড্রামার মেইন লিড। তখন আরও কিছু লোক প্রিন্স ঝিং এর উপর অ্যাটাক করতে আসলে প্রিন্স ঝিং তাদেরকে খুব সহজে পরাজিত করে দেয়। তখনই কোথা থেকে যেন একটা তীর সোজা তার বুকে এসে লাগে, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে একটা মেয়ে বসে যে বাসর ঘরে বসে আছে, এই মেয়েটার নাম হলো সি ইউয়ান, সি ফ্যামিলির ইয়ং লেডি। তখন হঠাৎ ইউয়ানের রুমে একজন ছেলে প্রবেশ করে, আর এর নাম হচ্ছে প্রিন্স জি। প্রিন্স ভিতরে আসতে আসতে বলে, তোমার হাজবেন্ড প্রিন্স ঝিং মারা গিয়েছে। সে এটা বলেই থেমে যায় না, সাথে জোরাজুরি করে ইউয়ানকে ফোর্সফুলি কিস করে। তখন ইউয়ান তার মুখের মধ্যে বিষ দিয়ে প্রিন্স ঝিকে ওখানেই মেরে ফেলে, আর নিজেও সে ঘরে আগুন লাগিয়ে সুইসাইড করে। মানে সে নিজের শত্রুকেও মারলো আর সে নিজেই মরল। এরপরের সিনে আমাদের দেখানো হয় ইউয়ান হঠাৎই চোখ খোলে, আর সে দেখে সে এখনও বেঁচে আছে, আর পুরনো টেম্পলে আবার তার পুনর্জন্ম হয়েছে। এসব কিছু ভাবার মধ্যে তার মনে পড়ে আগেরবার তার সৎমা কিছু লোক দিয়ে এখানে তার রেপুটেশন নষ্ট করেছিল। তখন হঠাৎ কারো পায়ের শব্দ শুনে ইউয়ান অজ্ঞান হওয়ার অভিনয় করে। তখন হঠাৎ করে একটা লোক ওর কাছে আসার চেষ্টা করলে ও ছুরি দিয়ে লোকটার চোখ নষ্ট করে ফেলে। সেখানে একটা মূর্তির হাতে থাকা অস্ত্র দিয়ে লোকটাকে মেরে ফেলে। ও জানতো বাহিরে আরও একটা লোক আছে, তাই ওই লোকটাকে সাহায্যের জন্য ডাকে, আর ভেতরে এনে সে ওই লোকটাকেও মেরে ফেলে। হঠাৎই ওর সৎমা বাহিরের লোকজন নিয়ে আসে ইউয়ানকে হাতে নাতে ধরার জন্য। তবে দরজা খুলে দেখে তার পাঠানো দুজন লোক মরে পড়ে আছে, আর ইউয়ান কোথাও নেই। এটা দেখে তাদের সাথে থাকা লোক ইউয়ানের নামে মিথ্যা দোষ দেওয়ার জন্য তাকে হাত পা বেঁধে ফেলে। ইউয়ান তখন সিম্প্যাথি দেখানোর নাম করে তার কাছে আসে, আর কানে কানে বলে, আপনি আপনার নিজের মেয়ের জন্য আমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছেন, এখন এই সব কিছুর প্রতিশোধ আমি নিয়ে নিলাম। এটা বলে সে একটা ডেভিল স্মাইল করে, আর সেখানে লেডি চিকে পুড়িয়ে মেরে ফেলে। অতীতে ওকে যত অত্যাচার করা হতো সব কিছুর জন্য ও এবার প্রতিশোধ নিতে শুরু করেছে। পরের দিন আমাদের দেখানো হয় রেসিডেন্সিয়ালে এখানে একটা মেয়ে বসে সিতার বাজাচ্ছিল। এই মেয়েটার নাম হচ্ছে চিজিন, আর এই হলো লেডি চিয়ের একমাত্র মেয়ে। বাহিরে সকল দাসদাসীরা ইউয়ানকে ওয়েলকাম করছিল। এটা শুনে ভেতরে থাকা সেতার বাজানো চিজিনের হাতে সেতারের তার লেগে কেটে যায়। চিজি অবাক হয়ে বলে, তার মানে কি চি ফ্যামিলির ইয়ং লেডি সি ইউয়ান ফিরে এসেছে? এরপর আমাদের ইয়ং পিং রেসিডেন্সের অ্যানসেস্ট্রাল হল দেখানো হয়। এখানে একজন মহিলা প্রার্থনা করছিল। মহিলাটি হচ্ছে সি ফ্যামিলির প্রধান লেডি। এখানে এসে চিজিন আর চিজির ভাইও তাদের মায়ের কাছে এসে বলে ইউয়ান নাকি এক রাতে বাহিরে ছিল, আর তার জন্য তার পালিত বাবা মা মারা গিয়েছে। তাকে এ বাড়িতে যেন না থাকতে দেওয়া হয়। এই কথা শোনা মাত্রই ঝাওয়ের মায়ের হাত থেকে মালাটা পড়ে যায়। তবে সে এতটা অবাক কেন হচ্ছে তা আমাদের দেখানো হয় না। অন্যদিকে আমাদের দেখানো হয় সবাই ইউয়ানের জন্য অপেক্ষা করছিল। ইউয়ান এসে তার বাবাকে সম্মান জানায়। তিনি খুশি হয়ে তার পুরো পরিবারের সাথে ইউয়ানের পরিচয় করিয়ে দেয়। সে বলে, এটা হচ্ছে তোমার মা, আর এটা হচ্ছে তোমার কাজিন হুয়াইউ। ওর বাবা তখন জিজাও আর সিজিনকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। ইউয়ান সিজিনের দিকে তাকিয়ে তার মনে পড়ে আগের জন্মে সিজিন কিভাবে তার উপর অত্যাচার করেছিল। ইউয়ান সবাইকে গ্রেটিং করে সম্মান জানায়। তখন সিজাও ইউয়ানকে একটি সুগন্ধির পাউচ গিফট, যার মধ্যে এমন ধরনের পাউডার আছে যা কিনা শুকরদের আকৃষ্ট করে। ইউয়ান তাদের এই ট্রিক্সটা আগেই বুঝে ফেলেছে আর সাবধান হয়ে যায়। তখন ওই ঘরের ভিতর একটা শুকর প্রবেশ করে। পাউডারগুলোর গন্ধের কারণে শুকরটা যখন তার কাছে আসছিল, ও তখন চিজাওয়ের দিকে পাউডারগুলো ছুঁড়ে মারে, যা দেখেও ভয় পেয়ে যায় আর ওর বাবা মায়ের দিকে এটা ছুঁড়ে মারে। সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকে। এর মধ্যে হঠাৎ সিজিন ইউয়ানকে ধাক্কা দিতে আসলে ইউয়ান আগে বুঝতে পেরে সরে যায়, যার জন্য জিন তার মায়ের উপর গিয়ে পড়ে। তখন ইউয়ান তার অসাধারণ তলোয়ার চালানোর দক্ষতা দিয়ে শুয়োরটিকে এখানে কুপিয়ে ঘায়েল করে দেয়। হঠাৎ সেখানে প্রিন্স ঝিং এসে উপস্থিত হয়, আর সে একদৃষ্টিতে ইউয়ানের দিকে তাকিয়ে থাকে। ইউয়ানের বাবা তখন প্রিন্স জিকে গ্রেটিং করে আর তার কাছে ক্ষমা চায় নিজের ফ্যামিলির প্রাইভেট ম্যানারটা হ্যান্ডেল না করার জন্য। সবাই প্রিন্সকে গ্রেটিং করে। চিজিং তো মূলত এখানে তার বাবার নির্দেশে কিছু করতে এসেছে। তবে প্রিন্সের কাছে ইউয়ানের নামে বদনাম করতে চাইলে ইউয়ান তাকে এক চড় দিয়ে সরিয়ে দেয়। এবার প্রিন্স চিন মাটিতে পড়ে থাকা পাউচ উঠিয়ে দেখে যে ওই পাউচের ভিতর সত্যি হিউয়ান বাইন নামে এক ধরনের পাউডার আছে, যে কারণে শুকুরটি এখানে এসেছিল।
ইওয়ান বলে, প্রিন্স, আপনি তো নিজের চোখে সবকিছু দেখলেন। আমি আশা করি আপনি এর ন্যায় বিচারটা করবেন। প্রিন্সের পার্সোনাল বডিগার্ড এটা পরীক্ষা করে জানায় যে ইওয়ান সঠিক কথাই বলছে। তখন মার্কিউস সিজিনের দিকে তাকায়, কিন্তু সে বলে সে এই বিষয়ে কিছুই জানে না, এটা হয়তো কোনো সার্ভেন্ট করেছে। তবে ইওয়ান তার বাবাকে তাদের অপকর্মগুলো ধরিয়ে দিলে প্রিন্স তার কথায় মুগ্ধ হয়ে যায়। আর মার্কিউসকে বলে, তোমার এত ভালো একটা মেয়ে আছে, আমার আগে জানা ছিল না, কিন্তু তুমি আমাকে জানাওনি কেন? তোমার ছেলে যেহেতু ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে। এটা বলে সে তাকে অ্যানসেস্টর হলে হাঁটু গেড়ে বসে থাকার শাস্তি দেয়। প্রিন্স জিং বাসা থেকে বেরিয়ে যেতে যেতে ভাবে, জি ইওয়ান, তুমি আবারও এখানেই ফিরে এসেছো। ইওয়ানের মনে পড়ে যায় প্রিন্স জিং কিভাবে সমস্ত বিপদ থেকে তাকে বাঁচিয়েছিল, এমনকি তাদের বিয়ের দিনও বেচারা তার জন্যই মারা গিয়েছে। যাই হোক, এ ঘটনার পর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রিন্স জিংয়ের সাথে সবাই খাবার খেতে বসেছিল। তখন জিং টেবিল থেকে উঠে প্রিন্স জিংয়ের কাছে যায় ভাব জমানোর জন্য, আর তাকে ওয়াইন অফার করে। তবে প্রিন্স জিং সরাসরি না করে দেয়। এরপর সে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। ইওয়ান তখন কিছু একটা বুঝতে পেরে প্রিন্স জিং এর পিছু পিছু স্টাডি রুম পর্যন্ত পৌঁছায়। প্রিন্স তার পেছনে কেউ এসেছে বুঝতে পেরে উপরে লুকিয়ে পড়ে। ইওয়ান চলে যেতে তিনি নিচে এসে বই দেখছিল। হঠাৎ তখন ইওয়ান এসে তার পেছনে দাঁড়ায়, আর ইওয়ানকে দেখে প্রিন্স চমকে ওঠে। তবে আরও সমস্যা হয়ে পড়ে যখন হঠাৎ কারো আসার শব্দ শুনে তারা বুক সেলফের পেছনে লুকিয়ে পড়ে। সার্ভেন্ট এসে ঘরে কাউকে না দেখে চলে যায়। এই লুকোচুরির চক্করে তারা দুজনের খুব কাছাকাছি চলে আসে। এতে তারা দুজনে নার্ভাস হয়ে পড়ে। অন্যদিকে চিজাও তো এখনও ওই অ্যানসেস্টর হলে বসে নিজের শাস্তিগুলো পূরণ করছিল। তখন সিজিন এসে ভাইয়ের কাছে নেকা কান্না শুরু করে দেয়, আর অভিনয় করে বলে, সবই আমার দোষ, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। যাও সান্ত্বনা দিয়ে বলে তার জন্য কিছুই হয়নি, সব কিছু ওই ইওয়ানের জন্যই হয়েছে, আমি ওই ইওয়ানকে একদমই ছাড়ব না। অন্যদিকে প্রিন্স রুমে এসে তার গার্ডের জন্য অপেক্ষা করছিল। সে আসতে তাকে প্রশ্ন করে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? প্রিন্স উত্তর দেয়, আমি এতক্ষণ লেডি চিয়ের সাথে স্টাডি রুমে ছিলাম। আমি সেখানে ইনভেস্টিগেট করতে গিয়েছিলাম, কিন্তু সন্দেহজনক কিছুই পাইনি। মূলত তারা চি ফ্যামিলির অ্যাকাউন্টিং বই খুঁজছিল, তার জন্যই প্রিন্স আর তার গার্ড এখানে এসেছে। পরদিন সকালে মিনগিউক প্যাভিলিয়নে সার্ভেন্ট দেওয়া হয় লেডি চিকে সার্ভ করার জন্য। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ন্যানি জাং, যে কিনা আগে থেকে ম্যাডাম চি এর সার্ভেন্ট ছিল, আর অন্যজন হলো ইওয়ানের বিশ্বস্ত সার্ভেন্ট লিয়ান চিয়াও। লেডি চি ঝাওকে সকালের নাস্তা বানানোর জন্য অর্ডার দিলে সে তা শুনতে অস্বীকৃতি জানায়। লেডি চি তখন তাকে চাকুর ভয় দেখালে সে নাস্তা বানাতে রাজি হয়ে যায়। সে যেতে লেডি চি লিয়ান চিয়াকে তার কাছে ডেকে আনে, আর তার হাতে থাকা একটা স্বর্ণের বালা তাকে দিয়ে দেয়। লেডি চিয়ের মনে পড়ে যায় ছোটবেলায় তার বাবা মা যখন তাকে অত্যাচার করে ঠান্ডার ভিতরে বাহিরে ফেলে দিয়েছিল, তখন এই লিও চিও ওষুধ দিয়ে তাকে সাহায্য করতে গিয়ে নিজে অনেক অত্যাচারের শিকার হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই ইওয়ান তার মেয়ের সাথে বসে গল্প করছে। হঠাৎ সেখানে তার বাবা মা চিৎকার করে ইওয়ানকে ডাকতে ডাকতে ভিতরে আসে, আর ইওয়ানকে ব্লেম করে বলে ইওয়ানের জন্যই নাকি তার ছেলের আজ এই অবস্থা। ম্যাডাম চি ইওয়ানের গায়ে হাত দিতে আসলে ইওয়ান তার হাত ধরে ফেলে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইওয়ান এরপর রিলিক্সে চা খেতে খেতে তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তাকে ক্লিয়ার করে বলতে। তখন ম্যাডাম চি বলে, তুমি অলমোস্ট আমার ছেলেকে মেরে ফেলেছো। গার্ডেনে তুমি কালো জাদু করে কিছু একটা পুঁতে রেখেছো, তা ন্যানি জাং নিজের চোখে দেখেছে। ইওয়ান বলে, যদি তাই হয় তাহলে চলুন সেখানে গিয়ে দেখা যাক সেখানে কি রয়েছে। পরের দৃশ্যে দেখা যায় সবাই গার্ডেনে দাঁড়িয়ে আছে। ন্যানি জাং মাটি খুঁড়ছে। ন্যানি জাং মাটি খুঁড়ে একটা মাটির পাত্র বের করে আনে। এটা দেখে সবাই ইওয়ানকে আবারও দোষ দিতে থাকে যে সে এটার ভিতরে কালো জাদু করেছে। ইওয়ান বলে, তাহলে এটা খুলেই দেখা যাক ভিতরে কি আছে। পাত্র খুলতে দেখা যায় এটা সম্পূর্ণ খালি। এটা দেখে ন্যানি জং এবার পুরোই অবাক। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ইওয়ান আগেই বিষয়টা টের পেয়ে গিয়েছিল, তাই তার পার্সোনাল মেট লিয়ান চিয়াওকে দিয়ে সেটা বদলে দিয়েছে। ও তো আগে থেকেই জানতো ন্যানি জ্যাং তাকে ফাঁসানোর জন্য এসব কিছু করছে। মার্কিউস তখন ন্যানিকে ইওয়ানের নামে মিথ্যা দোষারোপ দেওয়ার জন্য তাকে শাস্তি দিচ্ছে। হঠাৎ তখনই দৌড়ে এসে ম্যাডাম চি ইওয়ানকে একটা চড় মারে। এটা দেখে সবাই অবাক। ইওয়ানও চুপ থাকে না, সাথে সাথে সে উল্টো চড় মেরে দেয়। এরপর আমরা এদের দুজনকে দেখি। তখন সেখানে ইওয়ান আর তার পরিবার এসে হাজির হয়। ইওয়ান সোজা গিয়ে ওর পাশের চেয়ারে বসে পড়ে।
মার্কিউস ঝাওকে প্রশ্ন করে কেন সে ন্যানি ঝ্যাংকে দিয়ে ইউয়ানকে ফাঁসাতে চেয়েছিল। ঝাও বলে সে আমার বোন না। এটা শুনেই তো সে গিয়ে ঝাওকে একটা চড় মারে। ঝাও রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ম্যাডাম জিনকেও বেরিয়ে যেতে বলে। জিন বাহিরে গিয়ে তার পায়ে ধরে আকুতি করতে থাকে যেন সে তাকে বের না করে দেয়। তবে ম্যাডাম সি তার হাত থেকে একটা জেড ব্রেসলেট তাকে খুলে দেয় আর বলে দূরে কোথাও চলে যেতে। এটা শুনে জিন অনেক রেগে যায় আর তার হাতে থাকা ব্রেসলেটটি ভেঙে ফেলে। সে ম্যাডাম চিয়ের সাথে ঝগড়া করতে চাইলে তাকে একটা চড় মারা হয়। তার দাসদাসীর আদেশ দেওয়া হয় জিনকে যেন বন্দি করতে। এখানে সিন কাট হয় আর পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় ইউয়ান কিছু একটা দেখছিল। তখন ইউয়ানের মেয়েড এসে তাকে একটা বক্স দেয় আর জানায় এটা নাকি প্রিন্স জিং পাঠিয়েছে। তখন মার্কিউস আসে ইউয়ানের সাথে কথা বলতে। সে জানায় ইউয়ান এত বছর পর ফিরে এসেছে। এই উপলক্ষে সে তার জন্য একটা গ্রেট ওয়েলকাম রাখতে চায়। ইউয়ানকে সেখানে ছোট প্রিন্সকে ইনভাইট করতে হবে। মার্কিউস যাওয়ার সময় বলে যায় তাকে ওয়ান উইন টেম্পলে প্রার্থনা করতে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রিন্স জিং তার বাথটবে গোসল করছিল। তখন সেখানে ইউয়ান আসে আর প্রিন্স জিজ্ঞেস করে ইউয়ান তুমি এখানে কেন এসেছো। ইউয়ান জানায় প্রিন্স নিজে তো তাকে ইনভাইট করেছে আর অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়েছে। ইউয়ান জিজ্ঞেস করে প্রিন্স কি ছোট প্রিন্সকে ইনভাইট করতে বলেছিল তার বাবার জন্য। প্রিন্স জিং জানায় ছোট প্রিন্স শুধুমাত্র তার নাম ব্যবহার করেছে। প্রিন্স ইউয়ানকে জিজ্ঞেস করে তুমি শুধু শুধু এখানে আসোনি, তোমার উদ্দেশ্য কি। তখন ইউয়ান প্রিন্সের কাছে গিয়ে তার সামনে ওয়াইন বাড়িয়ে দেয় আর বলে আপনি কি আমাকে সাহায্য করবেন। এ বলে সে তার উপরের কাপড় খুলতে থাকে আর প্রিন্সের সাথে বাথটবে নেমে পড়ে। প্রিন্স তখন তাকে আস্তে আস্তে তার খুব কাছে টেনে নেয় কিন্তু পর মুহূর্তে সে তাকে দূরে ঠেলে দেয়। প্রিন্স জিং ইউয়ানকে বলে আমার মনে হয় না আমি তোমাকে সাহায্য করতে পারবো। তার কথা শুনে ইউয়ান বলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না আপনাকেও আবার আমার কাছে আসতে হবে। এটা বলে ও চলে যায়। প্রিন্স জিংকে এরপর তার অ্যাসিস্ট্যান্ট গার্ড এসে খবর দেয় আমরা যে অ্যাকাউন্ট বুকটা খুঁজছিলাম তা আগে অন্য কেউ নিয়ে গিয়েছে। এটা শুনেই তো প্রিন্স পুরোই অবাক। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু একটা দেয় আর সে বুঝতে পারে এটা হচ্ছে ইউয়ানের কাজ। সে বলে তাহলে ইউয়ানের কাছে চলো, আমিও দেখতে চাই ও কতটুকু করতে পারে। অন্যদিকে আমরা ইউয়ানকে দেখি যে কিনা তার মেয়েটকে বলছিল আমি আশা করব প্রিন্স আমার কাছে অবশ্যই আসবে। মেয়েট বলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন। ইউয়ান বলে কেননা আমি তো তার অ্যাকাউন্ট বুকটা আগেই নিয়ে নিয়েছি। ইউয়ান এরপর প্রিন্স জিংয়ের জন্য ওয়েট করে। প্রিন্স জিং আসলে সে বলে আমি আশা করিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। কিন্তু দেখা যায় সেটা ছিল যাও। যাও বলে তুমি জিনের সাথে কি করেছো, আমি এর জন্য তোমাকে ছাড়বো না। সে ইউয়ানের উপর অ্যাটাক করতে আসলে ইউয়ান উল্টো ওকে অনেক মারে আর বলে আমি আজকে তোমাকে মেরেই ফেলবো। তবে ওকে কিছু করার আগে প্রিন্স জিং তাকে থামিয়ে দেয় আর বলে একজন ইয়ং লেডি হিসাবে আমার মনে হয় না আপনি দিন দুপুরে কাউকে হত্যা করতে পারবেন। ঝাওয়ের উপর ইউয়ানের এতটা রাগের কারণ হচ্ছে অতীতে ঝাও ওর উপর অনেক অত্যাচার করেছিল। তবে এগুলো তো প্রিন্স জিং কিছুই জানে না। সুযোগ পেয়ে ঝাও ওখান থেকে পালিয়ে যায় আর এদিকে ইউয়ান তো প্রিন্স জিংয়ের উপর অ্যাটাক করে দেয়। তবে প্রিন্স জিং কোনো মতে কম ছিল না। ও তো বারবার ইউয়ানকে আটকাচ্ছিল আর এর মধ্যেই দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। যাই হোক ওরা স্বাভাবিক হলে প্রিন্স জিং বলে আমি চাই তুমি আমাকে অ্যাকাউন্ট বুকটা দিয়ে দাও। ইউয়ান বলে যদি আপনি এখানে ইলডেস প্রিন্সেসকে আনতে পারেন আমার জন্য তাহলেই দেব, আর যদি না আনতে পারেন তাহলে বইয়ের ব্যাপারটা তো ভুলেই যান। প্রিন্স জিং বলে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ। ইউয়ান বলে একদমই না, এই বইটা হাতছাড়া হয়ে গেলেও আরও অনেক প্রমাণ আছে, কিন্তু আপনার কাছে এই বইটাই আছে শুধুমাত্র প্রিন্স জিয়ের উপর ইনভেস্টিগেট করার। যদি এই বইটা আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার কি হবে। তবে ইউয়ান কেন ইলডেস প্রিন্সেসকে এখানে আনতে চাচ্ছে তার গল্প আমরা পরেই জানতে পারবো। আপাতত প্রিন্স জিং ওর শর্তে রাজি হয়ে যায়। ইউয়ান বলে প্রিন্সেস এখানে আসার পরে আমি আপনাকে সে বুকটা দিয়ে দেব। ইউয়ান বাহিরে আসার পর কিছু মহিলার থেকে জানতে পারে প্রিন্স জি নাকি কোমায় আছে। ইউয়ান অবাক হয়ে যায় কারণ বর্তমান সময় অনুযায়ী তো প্রিন্সকে ভালো থাকার কথা, কিন্তু প্রিন্স কেন অসুস্থতার নাটক করছে তাও বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতে ও হঠাৎ জিয়াং রং নামের একটা মেয়েকে দেখতে পায়। ও তখন অতীতে কল্পনা করে কিভাবে ওই একটার মাত্রই ফ্রেন্ড ছিল ওর। যখন কেউ ওকে সাহায্য করতো না তখন জিয়াং রংই ওকে সাহায্য করত। তবে এখানে ও জিয়াং রংকে আগে ভালোভাবে চিনলেও জিয়াং রং তখনও তার বন্ধু হয়ে ওঠেনি। ওর এমন আচরণ দেখে জিয়াং রং একটু অবাক হয়। ইউয়ান এমন পরিস্থিতি বুঝতে পেরে ওইখান থেকে চলে যায়। যাই হোক এরপর আমরা সবাইকে টেম্পলে দেখি। এখানে জিয়াং রংয়ের গ্র্যান্ডমাদারকেও দেখি আমরা।
জাওয়ের মা তো তার গ্র্যান্ডমাদারকে অনেক বেশি বলছিল যে তার ছেলে অনেক ভালো, তাদের যেন এঙ্গেজমেন্ট করা হয়। যদিও তাদের দেখে মনে হচ্ছে না যে তারা সম্বন্ধটা করতে চায়, তবে জাওয়ের মা তো তার পেছনেই লেগেছিল। সবাই যাওয়ার পর লিং মানে ওর মেয়েটা ওকে জোর করতে থাকে এখানে থাকা যে ভাগ্যের কাঠিগুলো ছিল সেগুলো নেওয়ার জন্য। ইওয়ান তো এগুলোতে বিশ্বাস করতো না, কিন্তু তারপরও ও একটা কাঠি নেয় আর বলে এই ভাগ্যগুলো তো পুরোপুরি মিথ্যে, এটা বলেও চলে যেতে চাইছিল। তবে প্রিন্স চিং একটা কাঠি ওঠায়, আর যখনই সে কাঠিতে থাকা পড়াগুলো পড়তে শুরু করে তখন ইওয়ান বুঝতে পারে আগের জন্মেও ঠিক প্রিন্স চিং এ কথাগুলোই বলেছিল। আসলে আগের জন্মে ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, আর বর্তমানেও মনে মনে বলতে থাকে গতবারে তো আমার জন্যই মারা গিয়েছে, কিন্তু এবারেও বেঁচে আছে, তারপরও তাকে অন্যরকম লাগছে। ইওয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিন্স চিং অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি যে মার্শাল আর্টগুলো করতে পারো তা তো কোনো সাধারণ মেয়ের মতো মনে হচ্ছে না। এই ফ্যামিলিতে আসার আগে তুমি কি গ্রাম থেকে কোথাও বের হয়েছো? ইওয়ান বলে তার মানে কি আপনি আমার উপর নজর রাখছিলেন? আমার উপর নজরদারি না করে নিজের বাবা অর্থাৎ রাজার মেডিসিনের খোঁজ নিন। আমার তো মনে হয় তার মেডিসিনে কোনো গন্ডগোল আছে, তার জন্যই সে অসুস্থ। যাই হোক, এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে আবারও জিয়াং রংকে দেখানো হয়, যে প্রার্থনা করছিল তার এঙ্গেজমেন্টটা যেন না হয় আর ওই জিয়াওয়ের সাথে তার বিয়েটাও যেন না হয়। তবে জিয়াও পেছন থেকে এসে তাকে বলে অলরেডি তো আমাদের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে। কথায় কথায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এটা দেখে সেখানে তখন ইওয়ান চলে আসে আর জিয়াংকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমাদের জাওকে দেখানো হয় যে দূরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানে যায়। এটা আসলে জিন ছিল। জিন এখানে জাওকে দেখে তো কান্নাকাটি শুরু করে দেয় আর বলে তোমার আমার সাথে এখানে শেষ দেখা, আমি আর কখনোই তোমার সাথে দেখা করতে পারবো না। জাও তো তার বোনকে অনেক ভালোবাসতো, তাই সে বলতে থাকে তোমাকে কেউ এখান থেকে নিতে পারবে না, তুমি কোথায় যাচ্ছ? জিন বলে তোমার মা আমাকে অন্য একটা লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক করেছে, তাই আমি ওখানেই চলে যাচ্ছি। এটা বলে সে কান্নাকাটি শুরু করে। যাও বলে আমি আমার মাকে এখনই গিয়ে রাজি করাবো। ও চলে যেতে চাইলেও জিন তাকে জড়িয়ে ধরে। আসলে ওরা দুজন আসল ভাই বোন ছিল না, ওরা ছিল কাজিন। জিন তো ওকে উস্কাতে থাকে আর অনেক ইমোশনালি কথা বলতে থাকে। যাও কোনো উপায় না পেয়ে বলে আমরা তো কোনো আসল ভাই বোন নই, তাই একটা কাজ করে চলো, তুমি আমাকে বিয়ে করো, তাহলে তুমি এখান থেকে থাকতে পারবে, আমিও আর তোমাকে হারাতে পারবো না। ওর কথা শুনেই তো জিনের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, মানে ও সব কিছু প্ল্যান করেই করছিল। ভাই বোনের বিষয়টা তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে, তবে আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। অন্যদিকে এরা দুজনে কথা বলছিল, তখন জিয়াং রঙের গ্র্যান্ডমা আর জাওয়ের মা চলে আসে। জাওয়ের মা ইউয়ানকে বলে আমার ছেলের বিয়ে যদি ভেঙে যায় তুমি কি এর জরিমানা দিবে নাকি? সে তো ইউয়ানকে একদমই পছন্দ করতো না। আসলে ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় জিন আর ইউয়ানের অদলবদল হয়ে গিয়েছিল। জিন তো এখানে ভালোভাবে বড় হয়েছে, তবে ইউয়ান একজন কসাইয়ের মেয়ে হিসেবে বড় হয়েছে। ও যে মার্কিউস পরিবারের একমাত্র মেয়ে সেটা জানতে অনেক দেরি হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় জন্মের পর ওর যখন সবকিছু মনে পড়ে যায় তখন ও মার্কিউস ফ্যামিলিতে চলে আসে, এজন্যই সবাই ওকে ওয়েলকাম করছিল। আশা করি সবকিছু বুঝতে পেরেছো তোমরা। আমাদের আবারও জাওয়ার জিনকে দেখানো হয়। এখানে আমরা তাদের অবস্থা দেখে বুঝতে তারা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে। ঝাও বলে এছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, যদি এরকমটা হয় তাহলে তারা আমাদের বিয়ে দিতে কখনো দ্বিধা করবে না। তবে ঝামেলাটা এখানেই শেষ না। ঝামেলা শুরু হয় কারণ জিয়াং রং তার গ্র্যান্ডমাকে নিয়ে এদিকে আসছিল। ওর গ্র্যান্ডমা মূলত তার নাচ জামাইয়ের সাথে দেখা করার জন্য এদিকে আসছিল। এখানে আসার পর তো তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। কিছু গন্ডগোল দেখে জাওয়ের মা তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু ইউয়ান বলে আমার তো মনে হয় এই কণ্ঠটা আমি আরও কোথাও শুনেছি। এরপর সে বলে এটা তো জিনের কণ্ঠ। সবাই বুঝতে পারে কোনো ঝামেলা রয়েছে। জিয়াং রং তো আরও বেশি সুযোগ পেয়ে যায় বিয়েটা ভাঙার জন্য। সে বলে আমাদের দেখতেই হবে। ও আর তার গ্র্যান্ডমা রুমে গিয়ে দেখতে পায় এই অবস্থা। প্রত্যেকে যখন এদের দুজনকে একসাথে দেখতে পায় তখন বুঝতে পারে এদের দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, যার জন্য জিয়াং রঙের গ্র্যান্ডমা তো আর কোনো সম্বন্ধ করবেই না। যাও এখানে জিনের কথা এতটাই ফেসে গিয়েছিল ওর মাকে বলতে থাকে আমি ওই ফ্যামিলিতে বিয়ে করব না, আমি একমাত্র জিনকেই বিয়ে করব। জাওয়ের মা চিল্লাতে চিল্লাতে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আর এসব কিছু দেখছিল ইউয়ান, যে আরাম করে বসেছিল। সবাই চলে যাওয়ার পর ওখান থেকে জিন বেরিয়ে আসে। ইউয়ান বলে কিছু সময়ের জন্য তো তুমি ভুলেই গিয়েছিলে তুমি আসলে কার সন্তান, কিন্তু আমার মনে হয় এখন তুমি বুঝতে পারছো তুমি আসলে কোথা থেকে এসেছো। অন্যদিকে জাওয়ের বাবা জাওকে প্রচণ্ড মারতে থাকে।
কারণ জাওয়ের বাবা টেনশনে ছিল জিয়াং ফ্যামিলির সাথে ওই সম্বন্ধটা ভেঙে যাওয়ার কারণে রাজা তাদের ফ্যামিলি থেকে নোবেল টাইটেলটা সরিয়ে দিতে পারে। মানে এখানেও তার রাজনীতির খেলা। আর এই বোকাটা তো বারবার বলে যাচ্ছিল তার শুধু জিনকেই লাগবে। যাই হোক, অন্যদিকে আমরা বেচারা জিনকে দেখি, যার কাছ থেকে মার্কিউস ফ্যামিলির ইয়ং লেডির টাইটেলটা ছিনিয়ে নেওয়ার পর প্রত্যেকে তার উপর অত্যাচার করতে আসে। আর এই দুজন তো তাকে মারতে আসছিল, কারণ জিন এদের দুজনকেও অনেক অত্যাচার করেছিল। তবে ঠিক সময়ে সেখানে প্রিন্স জি চলে আসে। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, এই প্রিন্স জি হচ্ছে প্রিন্স জিং, অর্থাৎ আমাদের ড্রামার মেইন লিডের আঙ্কেল। এদিকে প্রিন্স জিং তো প্রিন্সেসকে রাজি করানোর জন্য চেষ্টা করে। সে বলে আমি দুঃখিত, ওখানে যেতে পারবো না। সে তার হাতে থাকা ওই মালাটি তাকে দিয়ে বলে তুমি এটা আমার পক্ষ থেকে দিয়ে দিও, আমি তার কাছে ক্ষমা চাইছি। এদিকে সবাই যখন টেম্পলে ওয়েট করছিল তখন ইম্পেরিয়াল গার্ডরা এখানে চলে আসে। তারা বলে এই মার্কিউস ফ্যামিলিটা তো শুধুমাত্র ইলডিস প্রিন্সেসের নাম ব্যবহার করে তাদের নাম পরিষ্কার করতে চায়, কিন্তু রাজা এটা হতে দেবে না। তাদের এই ভুলের জন্য তাদের রয়্যাল ফ্যামিলির নামটা ছিনিয়ে নেওয়া হবে। সবাই যার জন্য ভয় করছিল তাই হয়েছে, তাই প্রত্যেকে ইউয়ানকে দোষ দিতে থাকে। ইউয়ানকে যখন গার্ডরা ধরেই নিচ্ছিল তখন সেখানে জিং চলে আসে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে জিনের পেছনে ছিল ইন্ডিস প্রিন্সেস, অর্থাৎ সে এখানে অবশেষে চলেই এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর পাঠানো গিফটগুলো দেখে প্রিন্সেস ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু ওই চিঠিটার মধ্যে যখন কিছু একটা দেখে তখন তার মন পরিবর্তন হয়ে যায়। সে এখানে এসে সবাইকে বলে তোমরা কেন ইউয়ানকে দোষ দিচ্ছিলে? বাহিরে থেকে আমি সব কিছু শুনেছি, যদি আমি এখানে না আসতাম জানি না তোমরা ইউয়ানের সাথে কি করতে। সবাই তার কাছে ক্ষমা চায় নিজেদের ভুলের জন্য, যদিও এরা শুধরাবে না। যাই হোক, তারা যখন তাদের পূর্বপুরুষদের সম্মান জানাচ্ছিল হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়। আর আগুন লেগে যাওয়ার সময় একটা মেয়ে ইচ্ছে করে প্রিন্সেসকে ধাক্কা দেয়। ইউয়ান এসে তাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু তার মেয়েট ওখানেই পড়ে যায়। তাই ইউয়ান আবারও এসে তার মেয়েটকে বাঁচাতে চায়। তবে ঠিক সময় সেখানে প্রিন্স জিং এসে ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। ও এরপর ইউয়ানকে বকা দেয়, তুমি কি পাগল নাকি? তুমি তো ওখানে মরতেই পারতে একটা মেয়ের জন্য। ও বলে ও শুধু একটা মেয়ে না, আর তার থেকেও অনেক বেশি, তুমি এটা বুঝবে না। এসব কিছুর পরও এই ফ্যামিলির একটুও শিক্ষা হয়নি। তারা আবারও ইউয়ানের দোষ দিচ্ছিল, ওর জন্যই এত কিছু হয়েছে। তবে প্রিন্সেস তাদেরকে চুপ করিয়ে দেয়। প্রিন্স জিং তখন বলে আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়েছে, প্রিন্সেসের একটু রেস্ট করা দরকার। তোমাদের বলে রাখি এই ইলডিস প্রিন্সেস কিন্তু প্রিন্স জিং এর আন্টি হয়। যাই হোক, এরপর পালা আসে সিরোমনির আসল কাজের, অর্থাৎ ইউয়ানকে যে এই জি ফ্যামিলির ইয়ং লেডি বানানো হবে সেটার। প্রিন্সেস নিজের হাতে জি ফ্যামিলির একটা কাঠি তাকে পরিয়ে দেয়, মানে সে এখন থেকে এই ফ্যামিলির ইয়ং লেডি। এরপরই আমাদেরকে দেখানো হয় ইউয়ান কেন বারবার ইলডিস প্রিন্সেসকে এখানে আনার জন্য জোর দিচ্ছিল। ইউয়ান তাকে বলে আমার পুনর্জন্ম হয়েছে। আগের জন্মের ঘটনা অনুযায়ী রানী লিউ যখন বেঁচে ছিল তখন তারা রাজার সামনে কিছু জলদস্যু পড়ে যায়। রানী লিউ তখনও বেঁচে ছিল। লিউ কিন্তু নিজে চি ফ্যামিলির অংশ ছিল। তাদের সন্দেহ হয়েছিল যে রাজা রানীর উপর চি ফ্যামিলির জলদস্যুরাই হামলা করেছিল। এজন্যই রাজা রানী লিউকে তার পরিবারে পাঠায় গোপনে তদন্ত করার জন্য এ ঘটনা আসলে সত্যি কিনা। তবে এখানে কথা হচ্ছে রানী লিউই তার পরিবারে আসার পর সে কিডন্যাপ হয়ে যায়, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজা লিউকে অনেক বেশি ভালোবাসত, সে গায়েব হয়ে গিয়েছিল, তার জন্য রাজা অনেক কষ্ট পাচ্ছিল। তখন সেখানে আসে লিটল লিউ, যে কিনা চি ফ্যামিলিরই একটা মেয়ে ছিল। সে সুযোগে রাজার খুব কাছে চলে যায়, আর রাজাকে ভুলিয়ে ভালিয়ে সে লিটল লিউ রানী লিউ এর জায়গা নিয়ে নেয়। এরপরই এই লিটল লিউর থেকে জন্ম হয় প্রিন্স জিয়ের। মূলত তারা মা আর ছেলে মিলেই রানী লিউকে মেরে ফেলেছিল। ইউয়ান বলে আমি জানি আমি নিজেও চি ফ্যামিলির একটা মেয়ে, আর আমি এটাও জানি আমার ফ্যামিলি ওই রাজকুমারকে সাহায্য করার জন্য কতদূর পর্যন্ত যেতে পারে। আসল কথা হচ্ছে রানী লিউ এর ব্যাপারটার জন্য মূলত ইউয়ানের ফ্যামিলি অর্থাৎ চি ফ্যামিলি ক্ষমতার জন্য ক্রাউন প্রিন্স জিকে সাহায্য করেছিল। আমাদের এরপর এই রাজ্যের রানী অর্থাৎ লিটল লিউকে দেখানো হয়। এদিকে ইউয়ান প্রিন্সেসকে বলে আমি এসব কিছু জানানোর জন্যই আপনাকে মূলত এখানে আনতে বলেছি। ইলডিস প্রিন্সেস বলে সব কিছুই মানলাম, তোমার পুনর্জন্মের বিষয়টা আমি সত্যি বলে মানতে পারছি না। যদি তুমি রানী লিউ এর ব্যাপারটা প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে ফুল সাপোর্ট করব। এটা শুনেই তো ইউয়ান খুশি হয়ে যায়। এরপর জিংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদেরকে খবর দেয় ওই টেম্পলে আগুন লাগার জন্য তেল ফেলা হয়েছিল, মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। প্রিন্সেস অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি করতে পারে। ইউয়ান বলে আমাদের ফ্যামিলিতেই একজন স্পাই আছে, আমি তাকে জানি। এরপর সবাইকে একসাথে করা হয়।
সেখানের একজন সার্ভেন্ট বলে ওখানে আগুন লাগানোর জন্য তেল কেনা হয়েছিল, আর এই তেলটা মূলত এখানকার হানিওই কিনেছে, আর হানিও হচ্ছে ইউয়ানের কাজিন। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রিন্স জি এর স্পাই হচ্ছে হানিওয়ানি। এই সব কিছুই মূলত ইউয়ান জানতো। এরপর সবাই হানিউকে জিজ্ঞেস করে, তুমি আমাদেরকে বলবে যে আসলে এখানে কি হচ্ছে? হানিউ বলে, আমার এখানে কোনো দোষ নেই, ছোটবেলা থেকে আমি এ পরিবারে বড় হয়েছি, আমি এ পরিবারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। কিন্তু তখন ইউয়ান তাকে কিছু লেটার দেখায়, যা কিনা সে তার ঘর থেকেই পেয়েছে। তার বাবা দেখে ইউয়ান এখানে আসার পর থেকে আগ পর্যন্ত যা যা হয়েছিল সব কিছু এ লেটারে লিখে সে অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছে। হানিও তখনও মানতে চায় না সে কি করছিল। তখন ইউয়ান বলে, এখানে থাকা যে সিলটা আছে সেটার ব্যাপারে তুমি কি বলবে? কাগজের মধ্যে যে সিলটা ছিল সেটা মূলত প্রিন্স জি এর সিল ছিল। সবকিছু সবার সামনে পরিষ্কার হওয়ার পর হানিও ভাবতে থাকে, যদি প্রিন্স জি এটা জানতে পারে তাহলে সে আমাকে মেরেই ফেলবে। এরপর সে ইলডিস প্রিন্সেসের কাছে ক্ষমা চায়, তবে তখনও স্বীকার করে না সে যে একজন স্পাই। তখন এখানে ইউয়ান অন্য একটা চাল চালে। সে বলে, আমার তো মনে হয় প্রিন্স জি তোমাকে পছন্দ করে অন্যরকম ভাবে, কারণ সে যদি কোনো স্পাই পাঠাতে চাইতো তাহলে তার গার্ডদের থেকে একজনকে পাঠাতো, কিন্তু স্পেশালি তোমাকে কেন? ইউয়ান মিথ্যা বলে, আমার তো মনে হয় তুমি ওকে বিয়ে করতে যাচ্ছ, কারণ আমি এটা শুনেছিলাম। বেচারি হানিওয়ান এসবের কিছুই জানতো না, সে তো পুরোই অবাক আর জিজ্ঞেস করে, আমি এসব কখন বললাম? ইউয়ান বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাদের সবাইকে এটা প্রমাণ করে দেখাও, তাহলে আমরা বুঝবো তুমি ওর স্পাই না, বরং তুমি ওকে ভালোবাসো। অন্যদিকে প্রিন্স জি এর কাছে হানিওয়ের একটা লেটার আসে। সে লিখেছিল, আমি তোমার সাথে কাল দেখা করতে চাই। যাই হোক, এরপর দিন ওরা যখন দেখা করতে আসে তখন প্রিন্স জি হানিওয়ের হাত ধরে আর তার মাথা থেকে এই ক্যাপটা খুলে ফেলে। হানিওয়ানকে ভয় পেতে দেখে সে বুঝে যায় কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সবাই তাদেরকে কংগ্রেচুলেট করছিল। আসলে হানিওয়ান প্রিন্স জিকে যে লেটারটা লিখেছিল সেটা মূলত ইউয়ানেরই প্ল্যান ছিল। প্রিন্স জি তখনও হানিওয়ের হাত ধরেছিল। ইউয়ান তখন তার দেয়া লেটারটা তাকে পড়ে শোনায় আর বলে, ও কি আপনার অফিসিয়ালি স্পাই নাকি অন্য কেউ? কারণ তখনকার সময় অনুযায়ী তাদেরকে একজন স্পাই রাখার অনুমতি ছিল। সবকিছু গন্ডগোল হচ্ছে দেখে প্রিন্স জি বলে, আসলে সে আমার অফিসিয়াল স্পাই নয়, বরং আমি তাকে ভালোবাসি। ইউয়ান তো আরও বেশি সুযোগ পেয়ে যায়। সে বলে, তাহলে ঠিক আছে, তাহলে তো আমার মনে হয় 2 দিনের মধ্যে আপনাদের বিয়েও করে ফেলা উচিত। প্রিন্স জি এখানে মার্কিউসকে বলে, আপনি আপনার মেয়েকে অনেক বেশি ভালো শিক্ষা দিয়েছেন। যদি সে নিজে থেকে আমাদের এই বিয়ের জন্য রাজি থাকে তাহলে আমি তো বিয়ে অবশ্যই করব। তবে ইউয়ান তখনও জানতো না প্রিন্স জি আসলে কি ভেবে রেখেছিল, কারণ বিপদ তো এখনও কাটেনি। সে ইউয়ানের দিকে যেভাবে তাকাচ্ছিল মনে হয় সে তাকে পছন্দ করে, তবে কিভাবে আমি জানি না। সবাই তাদের কংগ্রেচুলেট করার সময় প্রিন্সের গার্ডও তাকে কংগ্রেচুলেট করে, যেটাতে সে রেগে তার গার্ডকে একটা থাপ্পড় দেয়। বোঝাই যাচ্ছে সে অনেক রেগে আছে। রাতের বেলা হানিওয়ান প্রিন্সের কাছে এসে ক্ষমা চায়, তবে প্রিন্সের প্ল্যান কিছু অন্য ছিল। তাই সে হানিওয়ানের কানে কানে কিছু একটা বলে, যার জন্য হানিওয়ান খুশি হয়ে যায়। সে যখন প্রিন্স কিকে টাচ করতে চায় তবে প্রিন্স জি তাকে টাচ করতে দেয় না, আর একটা মূর্তি দেখিয়ে বলে, ইউয়ান, তুমি আমাকে যতই অবহেলা করো শেষ পর্যন্ত আমার কাছে আসতেই হবে। আমি চাই না তুমি ছাড়া আমাকে অন্য কেউ টাচ করুক, আর এবার তুমি আমাকে আর মারতে পারবে না। পরদিন সকালে ইউয়ান তার প্রমিস অনুযায়ী প্রিন্স জিংকে ওই বুকটা ফিরিয়ে দেয় আর বলে, আমার শুধু একটাই কন্ডিশন। জি ফ্যামিলির বৃদ্ধ লোকেরা রানী লিউয়ের গায়েব হওয়ার ব্যাপারে জানতো, কিন্তু বর্তমানে যারা আছে তারা জানতো না। আমি চাই সত্যটা বের হওয়ার পর তুমি তাদের সবাইকে সেফে রাখবে। অন্যদিকে আমাদের হানিউকে দেখানো হয় যে কি রেসিডেন্সে আসার পর মার্কিউসের সাথে দেখা করে আর বলে, আমি জানি আমার বিয়ে হচ্ছে 2 দিন পর, কিন্তু একটা শর্ত আছে, যদি আমার বিয়ে দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইউয়ানকেও প্রিন্স জি এর ওয়াইফ হতে হবে, মানে এদের দুজনকে প্রিন্স জিকে বিয়ে করতে হবে। মার্কিউস এটা শুনে তো পুরোই অবাক, সে তো কোনোভাবে এটাতে রাজি হবে না। তবে হানিও বলে, যদি আপনি এটা না করেন তাহলে এই মার্কিউস অর্থাৎ জি ফ্যামিলির চিরশত্রু প্রিন্স জি হয়ে যাবে, সে আপনাদেরকে আর কোনো সাহায্য করবে না। সবাই যখন ইউয়ানের বিয়ে নিয়ে কথা বলছিল তখন ইউয়ান ওখানে আসে আর বলে, আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, অথচ আমি জানি না। মার্কিউস বলে, তোমার পরিবার এটা ঠিক করছে, এটা তো তোমার জানার বিষয় না। কিন্তু ইউয়ান তো রাজিই ছিল না। সে বলে, প্রিন্স জিঙ্গো এটাতে কখনো রাজি হবে না।
মার্কিউস বলে, যদি আমরা চিয়ের বিষয়ে এখন মানা করে দিই তখন আমাদের পথে বসতে হবে, আমাদেরকে কেউই সাহায্য করবে না। তখন এখানে প্রিন্স চিং এর গার্ড আসে আর ইউয়ানকে কিছু একটা বলে যায়। অন্যদিকে আমাদের প্রিন্স চিকে দেখানো হয়, যাকে ইউয়ানের ফ্যামিলি থেকে একটা লেটার পাঠানো হয়েছিল। তবে লেটারটা খুলে দেখে সেখানে লেখা ছিল বের হয়ে যাও। মানে ইউয়ান তো তাকে জায়গাতে অপমান করে দিল। বেচারা ভেবেছিল হয়তো চি ফ্যামিলি তার কাছে ক্ষমা চাইবে। এটা দেখে তো সে অনেক রেগে যায় আর বেচারা গার্ডের উপর সে আবারও তার রাগ ছাড়ে আর বলে, আগামীকাল আমি হানিউকে বিয়ে করব। তবে ওই চি ফ্যামিলিকে তো একটা গিফট দিতে হয়। পরদিন ইউয়ানের ঘুম ভাঙলে সে নিজের সামনে হানিউকে দেখতে পায়, যে নিজের বিয়ের ড্রেস পরা ছিল। বেচারি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। পরে ওদের ফ্যামিলির সবাই এসে দেখে হানিওয়ান তো মরে পড়ে আছে। সবাই বলতে থাকে ওকে কে মেরেছিল। তখন একটা মেয়ের এসে খবর দেয় যে প্রিন্স চি নাকি এদিকে আসছে। সবাই তাকে এই ঘরে ঢোকার জন্য আটকাতে চাইলেও সে শেষ পর্যন্ত ঘরে ঢুকেই যায় আর বলে, আমার ব্রাইডকে তোমরা কোথায় রেখেছো? সে ইউয়ানকে দেখিয়ে বলে, আমার তো মনে হয় তুমি তাকে কিডন্যাপ করেছো। সে তার গার্ডকে বলে সব জায়গায় খুঁজে দেখতে। ইউয়ান একটা মেয়েটকে জিজ্ঞেস করে গত রাতে হানিও কোথায় ছিল। সে মেয়েট বলে, হানিও তো এখান থেকে চলে গিয়েছে আর কাল রাতে সে আসেনি। তখন তার গার্ড এসে খবর দেয়, আমরা হানিওকে পেয়েছি, তবে আশ্চর্যের কথা হচ্ছে সে মারা গিয়েছে। প্রিন্স বলে, তুমি এবার নিজেকে কিভাবে বাঁচাবে? কারণ হানিওয়ের লাশ তো তোমার ঘরের আশেপাশে পাওয়া গিয়েছে। তুমি যদি নিজের নামে কোনো দোষ নিতে না চাও তাহলে চুপচাপ আমাকে বিয়ে করে নাও। ইউয়ান বলে, এত তাড়াতাড়ি খুশি হবেন না, এখনও তো টুইস্টের অনেক বাকি আছে। তখন তার গার্ড এসে তাকে একটা মেডিসিন দেয়, যেটা মূলত একটা পয়জন ছিল। তবে কিছুক্ষণ পর তার গার্ড এসে তাকে একটা খবর দেয়, যেটা শুনে সে পুরোই অবাক। কারণ সে এতদিন ধরে এই রাজ্য থেকে যে টাকাগুলো লুট করছিল সেই টাকাগুলো আর তার লিস্ট সবকিছু প্রিন্স চিং পেয়ে গিয়েছে। প্রিন্স চি তখন ইউয়ানকে বলে, ও এগুলো কিভাবে পাবে? ও তো এসবের কিছুই জানে না। ইউয়ান বলে, এজন্যই বলেছি এত তাড়াতাড়ি সেলিব্রেট না করতে। যদি আপনি চি ফ্যামিলির উপর থেকে হানিউয়ের মার্ডারের কেসটা তুলে নেন তাহলে আমার মনে হয় আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারবো। না হলে তো প্রিন্স চিং আপনার ওই কালো টাকার লিস্টগুলো সবাইকে দেখিয়ে দিবে। তবে প্রিন্স চিও তো কোনো দিক থেকে কম ছিল না। সে কিছুক্ষণ ইউয়ানের দিকে তাকিয়ে থাকে আর তার মাথায় থাকা সে হেয়ার পিনটা তার গার্ডকে দিয়ে বলে, প্রিন্স চিংকে গিয়ে বলে দিতে ইউয়ান এখন আমার কাছে আছে। এরপর আমরা প্রিন্স চিংকে দেখি, যার কাছে প্রিন্স চি এর গার্ড আসে আর তাকে এটা দিয়ে বলে সে বলেছিল ইউয়ান নাকি তার কাছে। এটা দেখে প্রিন্স চিং পুরোই অবাক হয়ে যায়। তবে সে কি আদৌ ইউয়ানকে বাঁচাতে পারবে, নাকি আবারও আগের জন্মের মতো প্রিন্স চিংকে মেরে ফেলবে? এসব কিছুই আমরা পরবর্তী পার্টে দেখতে পারবো।